নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। শাসক যে লজ্জা পায় না, লজ্জা পাচ্ছে না, তা সন্দেশকালের ঘটনা থেকে দিনের আলোর মতো পরিষ্কার। এতটা নির্লজ্জ কেউ যদি হতে পারে সেটা কল্পনার অতীত। সোমবার বিধানসভায় বিরোধী দলের 6 জন বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার। তার মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ প্রমুখ রয়েছেন, তাপসী মণ্ডল প্রমুখ রয়েছেন। কারণ বিজেপি বিধায়করা সন্দেশখালি সঙ্গে আছি এই ধরনের প্ল্যাকার্ড তাদের পোশাকে লাগিয়ে ঢুকেছিলেন। স্পিকার বলেছেন যে এটা সম্ভব নয়। দেরিতে হলেও ঘুম ভেঙেছে রাজ্যপালের। এই ভদ্রলোক যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। পশ্চিমবঙ্গে অতীতে অনেক রাজ্যপাল এসছেন, বাংলা দমন পাণ্ডে থেকে শুরু করে ডক্টর নুরুল হাসান, জগদীপ ধনকর, কৃষ্ণনাথ ত্রিপাঠী, তারপরে আপনার গোপাল কৃষ্ণ গান্ধী, অনেকে এসছেন। এই রাজ্যপালের মতো কথা এবং কাজে আসমান জমিন ফারাক তাদের কারোর মধ্যে ছিল না। কেন রাজ্যপালের এই শাসকের অঙ্গুলি হেলনে চলা, শাসকের বার্তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়ার চেষ্টা, তার পিছনে কারণ আছে, সেটা আপনারা অনেকেই জানেন। আমি এটা নিয়ে আর ভিতরে প্রবেশ করতে চাই না। প্রশ্ন হলো, শুভেন্দুবাবু শুক্রবার দিন শনিবার বিধানসভা থেকে বেরিয়ে মিছিল নিয়ে গেছিলেন রাজভবনে। রাজ্যপাল কেরালায় চলে গিয়েছিলেন। শুভেন্দুবাবু আলটিমেটাম দিয়েছিলেন রাজ্যপালকে ব্যবস্থা নিতে হবে, সরকার কাছে জানতে চাইতে হবে যে কি পদক্ষেপ তারা নিয়েছেন সন্দেশখালিতে। তারপর তড়ি করে কেরল থেকে রাজ্যপাল বিবৃতি দিলেন এবং তার সফর কাটছাট করে চলে গেলেন সন্দেশখালিতে। যাওয়ার পথে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। তৃণমূলের কর্মী সমর্থকরা 100 দিনের কাজের টাকা কোথায় গেল, রাজ্যপাল কেন উদ্যোগ নিচ্ছে না, এইসব প্রশ্ন তুলেছেন। কিন্তু রাজ্যপালের সদিচ্ছা নিয়ে বঙ্গবাসীর মনে এখন প্রশ্ন উঠতে শুরু করেছেন। ওই যে বললাম, তার কথা এবং কাজের মধ্যে আসমান জমিন ফারাক। শোনা যাচ্ছে নির্বাচনের পর্ব মিটলেই এই রাজভবন থেকে তাকে পাত্তারি গোটাতে হবে। তিনি অন্য কোনো রাজ্যের রাজ্যপাল হবেন নাকি কি হবে সেটা তার ব্যাপার, কিন্তু তার ডেজ আর গেটিং নাম্বারড ইন ওয়েস্ট বেঙ্গল, এটা শোনা যাচ্ছে। এখন দেখুন, রবিবার দিন রাজ্যের রাজনীতি গরম হয়ে উঠলেও সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করার ঘটনাকে কেন্দ্র করে শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে নিরাপদ হাজরাকে, এই সর্দারকে গ্রেপ্তার করা হলো। উত্তম সর্দারকে আগেই গ্রেপ্তার করা হয়েছে, তাকে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে, কিন্তু শিবু হাজরার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি। যে শিবু হাজরা বেআইনি ভাবে জমি দখল করে পোল্ট্রি করেছে, ভেরি করেছে, নিজের টাকা দেয়নি, মাতৃশক্তি ক্ষোভে ফেটে পড়েছে শিবু হাজরা এবং দলবলের বিরুদ্ধে, মাতৃশক্তির সম্মানহানির অভিযোগ উঠছে, তাও শিবু হাজরার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছে না। তাহলে একটা জিনিস বোঝা যায় যে কতটা দলদাস প্রশাসন। আপনি যদি অশান্তি ছড়ানোর অভিযোগে সিপিএম এর প্রাক্তন বিধায়ক, বিজেপির সংগঠনের নেতাকে গ্রেপ্তার করেন, তাহলে মাতৃশক্তি যার বিরুদ্ধে অভিযোগ করছেন, সাংঘাতিক অভিযোগ, তার বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হচ্ছে না? উত্তম সর্দারকে গ্রেপ্তার করেছেন, 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করেছেন, এগুলো তো আইবাস, এগুলো তো আইবাস। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকারে বলেছেন তিনি নবযুবার যাত্রা করে মানুষের মতামত নিয়ে প্রার্থী বাছাই করেছিলেন। আচ্ছা, সন্দেশখালী ব্লকের মানুষ কি এইসব হারমাদদের প্রার্থী করার বিষয়ে মত দিয়েছিল? অকপটে বলে গেলেন মানুষের মত নিয়ে নাকি প্রার্থী হয়েছে। যে সমস্ত হারমাদদের বিরুদ্ধে মাতৃশক্তির ক্ষোভ সামনে চলে আসছে এবং
ক্যামেরার সামনে তারা তাদের ক্ষোভের কথা, তাদের যন্ত্রণার করা অকপটে বলেছেন, তাদের মধ্যে দু একজন আবার পঞ্চায়েতে জেলা পরিষদের সদস্য। তাহলে কার মত নিয়ে অভিষেক বাবু আপনি এদেরকে প্রার্থী করেছিলেন? বলতে হয় বলে বলছেন, কারণ এরাই হচ্ছে তৃণমূলের সম্পদ। জাহাঙ্গীর, তারপরে উত্তম, তারপরে এই শিবু হাজরা, এরা হচ্ছে তৃণমূলের সম্পদ। ওদিকে কাইজার, মুদাস্সার, আরাবুল, সৌকা, জাহাঙ্গীর সব সম্পদ। ভোটের দিন এদের কাণ্ড কারখানা দেখলে বুঝতে পারবেন কেন এরা সম্পদ। আরাবুলকে আইএসএফ কর্মীর খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার 7 মাস পরে। আরাবুলের ছেলে ইতিমধ্যে দাবি করেছেন যে নওশাদের নামও অভিযুক্তের তালিকায় আছে, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। আবার আইএসএফ বলেছে শওকত মোল্লাকেও কেন গ্রেপ্তার করা হচ্ছে না। আসলে আরাবুলকে গ্রেপ্তার করে রাজধর্ম পালন করি এই বার্তা দিয়ে অনেকে বলছেন শাসক দল নওশাদকে ভোটের আগে হাজতে পড়তে চায়। তাই সামনে একটা রাজধর্ম পালন করি এই বার্তা দেওয়ার চেষ্টা আরাবুলকে গ্রেপ্তার করার মধ্যে। আবার অনেকে বলছেন যে শওকতের দাপটে আরাবুল এখন কোণঠাসা, 75-25-এর যে ফর্মুলা সেই ফর্মুলাও মানতে পারছে না, নিজের জায়গাতেই কোণঠাসা, আরাবুল আর তৃণমূলের কাজে লাগছে না, তাই আরাবুলের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এসব ব্যাখ্যা ট্যাখ্যা আছে, কিন্তু সন্দেশখালীতে মাতৃশক্তি যেভাবে মুখ খুলছেন, তাদের অসম্মানের কথা, তাদের সম্ভ্রম নিয়ে যেভাবে হারমাদ্রা টানাটানি করেছেন, অকপটে বলছেন, একজন মহিলা, একজন মাতৃশক্তি কতটা অসহায় হলে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কোন জায়গায় তাদের ক্ষোভ পৌঁছলে তারা ক্যামেরার সামনে তাদের বিপন্নতার কথা বলেন, তাদের সম্ভ্রম হানি হয়েছে এই অভিযোগ করেন, অকপটে বলছেন। তারপরেও 14 তলা ঘুমিয়ে আছেন, সব নাকি শান্ত। শিবু হাজরার কোটি কোটি টাকার সম্পত্তি কিভাবে হলো? সততার মুক্ত প্রতীক সব। শিবু হাজরার অনুগামীরা আগ্নেয় অস্ত্র নিয়ে খুল্লাম খুল্লা ঘুরে বেড়ায় এলাকায়, মানুষ বলছে। ব্যবস্থা নিয়েছেন? আপনি বিজেপি সিপিএম এর নেতাদের গ্রেপ্তার করলেন, তারা অশান্তি পাকাতে চেয়েছিল বলে, আর শিবু হাজরার বিরুদ্ধে মানুষ ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছে, তাও তাকে গ্রেপ্তার করা হলো না কেন? আইনের শাসন না শাসকের আইন? আসলে মাতৃশক্তির আর্তনাদ, তাদের অসহায়তার কথা 14 তলা 13 তলায় পৌঁছচ্ছে না। কারণ ব্যবস্থা নিতে গেলে ওখানে ভোটের সময় বিপর্যয় হবে, তাই ব্যবস্থা নিতে গেলে ভয় পাচ্ছেন। ছোটবাবু বলেছিলেন না কি করেছে শাহজাহান, ও কি ছিল ওখানে? শাহজাহান তো ফেরার, সোমবার থেকে 3য়বারের জন্য তলব করেছে ইডি। উত্তম গ্রেপ্তার, শিবু এখনো গ্রেপ্তার হয়নি। তাহলে কি করেছে শাহজাহান? শাহজাহান এবং তার দলবল, তার অনুগত হারমাদ বাহিনী সন্দেশখালী জুড়ে, 2টো ব্লক জুড়ে বিগত কয়েক বছর ধরে যা করেছে তা এখন মানুষের কথায় ফুটে উঠছে। জোর করে জমি দখল, চাষের জমিতে নোনা জল দিয়ে ভর্তি করে জমির চরিত্র নষ্ট, ভেরি তৈরি করা, ভেরি লিজ নিলেও সেই টাকা না দেওয়া, খামার বাড়ি, কত কি, মদের দোকান। শিবু হাজরার সম্পত্তির তো শেষ নেই। হ্যাঁ, শিবু হাজরা এলাকায় একসময় কংগ্রেস করতেন, তাদের জমি জমা ছিল, তা ভূমি সংস্কারের জন্য সেই জমি মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়। এরা ক্ষমতায় আসার পর শিবু হাজরা শেখ শাহজাহানের নজরে পড়েন, তারপর ভাবেন যে এবার আবার জমিগুলো পুনরুদ্ধার করতে হবে। এটাই তো গল্প। তাহলে এরকম সন্দেশখালী পশ্চিমবঙ্গের বুকে অনেক আছে, অনেক আছে। সেখানে সাধারণভাবে কোনো আইনের শাসন নেই। সেখানকার হারমাদ কুলপতি যা বলেন সেটাই আইন। এবং দুর্ভাগ্যের বিষয়, আমি আবার বলি, পশ্চিমবঙ্গের 100 জনের মধ্যে 95 জন পুলিশের কর্মী সৎভাবে কাজ করতে চান। তারা আমাদের সহনাগরিক, তারা পুলিশের ঊর্ধ্বের মর্যাদা রাখতে চান, কিন্তু দুর্ভাগ্যের কথা, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হয় না।
তাই তারা বদনামের শিকার হন, পুলিশের উপর মানুষের আস্থা ভরসা চলে যায়, তারা দলদাসে পরিণত হয়, মানুষের উপহাসে আর ক্ষোভের মুখে তারা পড়ে। এই পুলিশকে যদি আপনি ফ্রি হ্যান্ড দিয়ে দেন, এই শাহজাহান, তারপরে ওই উত্তম, শিবু, 24 ঘন্টা লাগবে না এদেরকে ঠান্ডা করতে এবং এলাকায় সত্যি করে শান্তি এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে এবং মাতৃশক্তির সম্ভ্রম যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, কেউ যেন তাদের দিকে চোখ তুলে না তাকাতে পারে, এটা পুলিশ নিশ্চিত করতে পারে, প্রোভাইডেড পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স না হয়। এটা অবশ্য সোনার পাথর বাটি। দেখুন, নাগরিক সমাজের প্রতিবাদ কোথায় কোথায় গেলেন? কবি শ্রীজাত, নির্বোধ সরকার, কৌশিক সেন, কোথায়? মাতৃশক্তি লাঞ্ছিত হয়েছে, মাতৃশক্তি অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলছে, তারা মুখে সেলোটেপ বসে রয়েছেন। এটোকাটা কমিটির চেয়ারম্যান হবেন, কোনো একাডেমির কর্তা হবেন, গাড়ি পাবেন, গাড়ির তেল পাবেন, মাসে একটা ভাতা পাবেন, এপাং ওপাং ঝকামবে শ্রেষ্ঠ কবিতা বলে গর্বের সঙ্গে ঘোষণা করবেন। আর যদি পদ্মভূষণ, বিভূষণ টিউশন পাওয়া যায় তাতে তো 16 আনার উপর 18 আনা মজা। এই তৃণভোজী বাংলার তথাকথিত বুদ্ধিজীবী কুল কিরকম চুপ করে আছে দেখুন। মানুষ দেখছে আপনাদের মাতৃশক্তি আক্রান্ত, মাতৃশক্তি মুখ খুলছেন, তাদের সঙ্গে অসম্মান করা হয়েছে, তাদের সম্মানহানি করা হয়েছে, তবুও এই ধান্দাবাজ তৃণভোজী নিজেদের বুদ্ধিজীবী বলে দাবি করে তারা মুখে কুলু পেটে বসে আছে। চমৎকার। লজ্জা শব্দটা তাদের অভিধানে আছে বলে আমার মনে হয় না। আবার দেখবেন সাম্রাজ্যবাদ মিছিল করবে, কেন্দ্রে ফ্যাসিবাদী সরকার এসছে, সুবোধ বল্লী স্কোয়ার থেকে নেতাজি ইন্ডোর পথে নিয়ে পড়লেন। আর যখন আপনাদের প্রতিবাদ বাংলার মানুষ দেখতে চাইছে তখন ঘরের কোণে ঢুকে গেলেন নির্লজ্জের দল। এরা বাংলার শিল্প সংস্কৃতির ধারক ও বাহক, নিজেদের কোন জায়গায় নামিয়ে এনেছেন না? আমরা তো ছোটবেলা থেকেই জানি প্রতিবাদ সচেতনতার ভাষা। সেই প্রতিবাদের স্বর এত স্তিমিত কেন? স্তিমিত মানে একদমই নেই। মাঝে মধ্যে হয়তো এক পোড়া পোড়া বিবেক জাগ্রত হয়, একাধজন বলেন, আবার ধমক খেয়ে চুপ করে যায়। বাংলার মানুষ আপনাদেরও চিনে নিল। যত দিন যাচ্ছে আপনাদের স্বরূপ জনমানসে উদ্ঘাটিত হচ্ছে। আপনাদের আর সত্যি পালাবার পথ নেই। যতই ইনিয়ে বিনিয়ে হাত কোচলে একেবারে ঝুঁকে পড়ে পারলে প্রণাম করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করুন না কেন, আপনাদের তৃণভোজী চরিত্র, মেরুদণ্ডে যে ঘাস পাতা জন্মেছে সেগুলো মানুষ বুঝতে পেরে গেছে। হাসির পাত্র, উপহাসের পাত্র আর কি বলবো, ব্যঙ্গ বিদ্রুপের পাত্র হয়ে উঠেছেন আপনারা। এই সরকারেরও লজ্জা নেই, আর এই সরকারের সমর্থক তথাকথিত বুদ্ধিজীবীদেরও লজ্জা নেই। এই বুদ্ধিজীবীগুলো বাংলার কলঙ্ক। ইতিহাসের বিচার খুব নির্মম। সময়ের পলি পড়ে 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 ইতিহাসের বিচার হয়। ইতিহাসের আস্থা করেও আপনাদের স্থান হবে না। মিলিয়ে নেবেন।